এবার আন্তর্জাতিক সহযোগিতায় দুপুরের পর দেশে ফিরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক চাপের মুখে যে কোনো সময় পদত্যাগ করতে পারে তারেক রহমান। অন্যদিকে দেশ দখলের মহাপরিকল্পনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মিছিল শুরু হয়ে গেছে। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নির্বাসিত জীবন থেকেই তিনি ঘোষণা দিয়েছেন সব বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে নিজ দেশে ফিরবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। মহা সুসংবাদ, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের বাইদের জন্য আরো বিশাল সুসংবাদ। এই সুসংবাদ আমি নিয়ে আসলাম। আওয়ামী লীগের বাইরা প্রথমে মিষ্টি বিতরণ করেন এবং মসজিদে, মাদ্রাসায়, গির্জায়, মন্দিরে যার যার প্রার্থনা করেন। বাংলাদেশে ফিরে আসবেন বঙ্গবন্ধুর মেয়ে ঘোষণা দিয়েছেন, মানে উনি আসবেন। ফিরে আসার জন্য সকল ইন্তেজাম অর্থাৎ আয়োজন সম্পন্ন করা হয়ে গেছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অস্থির হয়ে গেছেন। এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ডেকে নিয়ে সেনাপ্রধানের সাথে কথা বলেছে। তিনি বলছেন দেশে ফিরবেন। প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতি ঠিক কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী এই বছরের মধ্যে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দেন? বিএনপির একটা মিছিল, সেই মিছিলে আওয়ামী লীগের হামলা, এটা কি এটার ইঙ্গিত যে তারা রুদ্রমূর্তি ধারণ করতে চলেছে? আওয়ামী লীগ এতটা শক্তি পাচ্ছে কোথায় সরকারি দলের মিছিলে হামলা করতে? জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। একসময় রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনা যেন নিজেরই তৈরি করা আড়াল থেকে দেশবাসীর সামনে ভেসে উঠছেন বারবার, কখনো বিদেশি সংবাদ মাধ্যমে উদ্ধৃত বক্তব্যে, আবার কখনো ইমেল ধাঁচের সাক্ষাৎকারে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাকে কেউ সরাসরি প্রকাশ্যে দেখেনি বহুদিন। তবুও বক্তব্য থেমে নেই, যেন উপস্থিতি ছাড়াই রাজনৈতিক প্রভাব বজায় রাখার এক অভিনব চেষ্টা। সমালোচকদের মতে এই বাস্তব রাজনীতির চেয়ে বেশি এক ধরনের ভার্চুয়াল অস্তিত্বের রাজনীতি, যেখানে অনুপস্থিতি হয়ে উঠেছে উপস্থিতির সবচেয়ে বড় মাধ্যম, আর জনগণ আটকে যাচ্ছে সত্য আর প্রচারের মাঝের ধোঁয়াশায়। 5 আগস্টের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শারীরিকভাবে প্রকাশ্যে না দেখা গেলেও ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেয়া একের পর এক সাক্ষাৎকার ঘিরে নতুন করে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সরাসরি উপস্থিতি ছাড়াই বারবার প্রকাশিত এসব বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা বাড়ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। এসব সাক্ষাৎকার কি সত্যি সরাসরি তার দেয়া, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো যোগাযোগ ব্যবস্থা বা রাজনৈতিক বার্তা প্রকাশের কৌশল? ফলে বাস্তব উপস্থিতি ও ভার্চুয়াল বক্তব্যের এই ব্যবধান এখন জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া এক ইমেল সাক্ষাৎকারে তার নাম উঠে আসার পর বিষয়টি আরও আলোচনায় আসে। একই ধরনের রাজনৈতিক বক্তব্য ও বিশ্লেষণধর্মী কভারেজ প্রকাশিত হয়েছে দ্য হিন্দু ও দ্য টাইমস অফ ইন্ডিয়ার বিভিন্ন প্রতিবেদনে, যেখানে বাংলাদেশ পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স নিয়মিতভাবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করে থাকে, যেখানে রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের অবস্থান উঠে আসে। অন্যদিকে আল জাজিরা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট ও মানবাধিকার ইস্যু নিয়ে ফিচার ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে, যা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক ইমেল সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরই দেশে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সব ধরনের বাধা অতিক্রম করার সংকল্পের কথাও জানান তিনি। সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের শাসনামলে সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে ধরেন এবং অবিলম্বে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। একই সঙ্গে এসব দাবির পক্ষে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি। তবে এই ধরনের ইমেল সাক্ষাৎকারগুলোর সত্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের থেকেও আগেও প্রশ্ন তোলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এগুলোকে এক ধরনের PR নাটক হিসেবে আখ্যায়িত করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বন্ধুরা, 2026 শেষ হওয়ার আগেই কি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ধামাকা হতে যাচ্ছে? সব বাধা আর ফাঁসির রায় মাথায় নিয়ে শেখ হাসিনা কি সত্যি এবছরই দেশে ফিরছেন, নাকি পর্দার আড়ালে দিল্লি আর বিএনপির মধ্যে এমন কোনো সমঝোতা হয়ে গেছে যা সাধারণ মানুষ টেরও পায় নাই? ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির একটি বিস্ফোরক দাবি এখন পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মোটামুটি তোলপাড় সৃষ্টি করছে। কিন্তু আসল সত্যটা কি জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর রাজনীতির এই অবিশ্বাস্য চালগুলো জানতে এবং বুঝতে হলে আমাদের এই চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। বন্ধুরা, ঘটনার সূত্রপাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাম্প্রতিক সাক্ষাৎকার থেকে, যেখানে তিনি স্পষ্ট দাবি করেছেন এবছরই তিনি বাংলাদেশে পা রাখবেন। কিন্তু প্রশ্ন হলো কোন সাহসে? যেখানে দেশের মাটিতে তার উপরে ঝুলছে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আদেশ, যেখানে আওয়ামী লীগের রাজনীতি এখন আইনগতভাবে বাংলাদেশে নিষিদ্ধ।
এই পরিস্থিতিতে দেশে ফেরা মানেই তো সরাসরি কারাগারে যাওয়া। তাহলে কি শেখ হাসিনা কোনো বেআইনি বা সহিংসতার পথ বেছে নিচ্ছেন? না, হিসাবটা এতটা সরল না। এখানেই লুকিয়ে আছে রাজনীতির সবচেয়ে বড় টুইস্ট। শেখ হাসিনা নিজেই কিন্তু বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে 4টি নির্দিষ্ট দাবি জানাইছে। কি কি সেই 4টি দাবি একটু বুঝে দেখি। তিনি বলছেন, দেশে যদি ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হয় তবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে এবং রাজনৈতিক কর্মকাণ্ডর স্বাধীনতা দিতে হবে। আর যদি তা না করা হয়, শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ তখন নতুন পথ তৈরি করে নেবে। কিন্তু এই নতুন পথ আসলে কি? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশেরই একাল সেকালের আইনি হ্যাম্মার পেসের মধ্যে। চলেন একটু বুঝে দেখি। আপনাদের মনে আছে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদের কথা, যিনি বাচ্চু রাজাকার নামে পরিচিত ছিলেন। দীর্ঘ 13 বছর পলাতক থাকার পর তিনি যখন দেশে ফেরেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার ফাঁসির রায় কার্যকর করা স্থগিত করে দেয়। আজ তিনি মুক্ত আলোয় ঘুরে বেড়াচ্ছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন যে সরকার যদি চায় তবে রাজনৈতিক সমঝোতার অংশ হিসাবে শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইনি অস্ত্র ব্যবহার করা সম্ভব। কিন্তু বর্তমান সরকার কেন হুট করেই শেখ হাসিনাকে এই সুবিধা দিতে যাবে কি? এখানেই প্রবেশ ঘটেছে ভারতের এবং পর্দার পেছনের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের। এনডিটিভি দাবি করতেছে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পিছনে বিএনপির সাথে তলে তলে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা হচ্ছে আর কি। যদিও শেখ হাসিনা নিজে এই গোপন বৈঠকের কথা অস্বীকার করে একটা কথা বলছেন। তিনি বলছেন রাজনীতি করা তাদের সাংবিধানিক অধিকার, এর জন্য কারো পায়ে ধরার প্রয়োজন তিনি মনে করেন না বা নাই। তবে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ কিন্তু ভিন্ন কথা বলতেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে বিশ্ব রাজনীতির অন্যতম বড় মঞ্চ ব্রিক্স শীর্ষ সম্মেলন। ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে শি জিনপিং সবার নজর এখন দিল্লির দিকে। আর ঠিক এই সময়েই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীন সফর করে ব্রিক্সে যোগ দেওয়া তীব্র আগ্রহ দেখিয়েছেন। বেজিংও তাকে সবুজ সংকেত দিয়ে রেখেছে। এখন প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশকে এই সম্মেলনে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানাবে? এখন তারেক রহমান যে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এটা কিন্তু বিশ্লেষকদের মতামত, তিনি কিন্তু এটা বলে নাই। দিল্লি ইতিমধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু সহজ করে দিছে এবং বন্ধ থাকা ট্রানজিট সুবিধাও চালুর ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে। নিজেদের কার্ড মোটামুটি দিল্লি খেলে রেখেছে। তবে ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগকে একেবারে মাইনাস করে তারা বিএনপির সাথে পূর্ণ বন্ধুত্ব যাবে না, এটি কূটনৈতিক অলিখিত নিয়ম। এটা কিন্তু সত্য। আওয়ামী লীগের সাথে ভারতের যে ভালোবাসা, এটা কিন্তু বিএনপির সাথে এই ভালোবাসা তৈরি হবে না, তারা চাইবেও না। এটা রাজনীতির একটা অলিখিত সত্য, এটা আপনাকে মানতে হবে। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলেও আইনি লড়াইয়ের সুযোগ দিয়ে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পর্দার আড়ালে একটি বড় চাপ বা সমঝোতা চলতেছে। কিন্তু শেখ হাসিনা যদি এবার ফিরতে না পারেন তবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে কি হবে? বাস্তবতার দিকে তাকালে দেখা যায় যে শেখ হাসিনা এবছর মোটামুটি 80 বছরের বয়সে পা দিচ্ছেন। প্রকৃতির নিয়ম অনুসারে তার হাতে খুব বেশি একটা সময় নেই। অথচ তার অনুপস্থিতিতে দলের হাল ধরার মতো কোনো শক্ত উত্তরাধিকারী এখনো আওয়ামী লীগ তৈরি করতে পারেনি বা তৈরি হয়নি। সজীবদের জয়ের উপরে দলের তৃণমূলের বড় বড় একটি অংশের আস্থা নাই বললেই চলে। অনেকের অভিযোগ তিনি ঠিকমতো বাংলাও বলতে পারেন না। অন্যদিকে সাইমা ওয়াজিদ পুতুল কখনোই রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ফলে শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগ ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার এক বিশাল সংখ্যা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর এ কারণেই তিনি এবার ডু আর ডাই পরিস্থিতিতে শেষ চেষ্টাটা করতেছেন। নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন একেবারে গ্রাম, পাড়া ও ওয়ার্ড পর্যায়ে গিয়ে মানুষের সাথে সম্পর্ক জোড়া লাগাতে নির্দেশ কিন্তু শেখ হাসিনা প্রতিনিয়ত অডিও বার্তাতে দিচ্ছেন। তবে শেখ হাসিনার এই যদি এবং কিন্তুর ভিতরেই আসল রহস্য লুকিয়ে আছে বন্ধুরা। তিনি বলছেন সব বাধা আর ষড়যন্ত্র শেষ হলেই তিনি ফিরবেন। অর্থাৎ ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণ থেকে শুরু করে 5ই আগস্টের পর যা কিছু ঘটছে সব কিছুকে তিনি বাধা মনে করছেন। কিন্তু এই পাহাড় সম বাধা কি এক বছরে দূর হওয়া সম্ভব হবে? সহজ কথায় যদি আমরা বলতে যাই যে শেখ হাসিনা নিজে এবছর সশরীরে দেশে ফিরতে পারবেন কিনা তা পুরোপুরি কিন্তু অনিশ্চিত এবং আইনিভাবেও কিন্তু এটা জটিল। তবে আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলের কারণে আওয়ামী লীগ নামক দলটির রাজনীতিতে ফেরার একটি গোপন রাস্তা হয়তো তৈরি করা হচ্ছে আর কি। দিল্লি আর বিএনপির এই অদৃশ্য দাবার চালে শেষ পর্যন্ত লাভ কার হবে তা কিন্তু সময় বলে দেবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি পর্দার আড়ালের সমঝোতায় আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তবে বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র জনতা কি তা মেনে নেবে, নাকি দেশে আবার নতুন কোনো জনবিস্ফোরক ঘটবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। শেখ হাসিনা নাকি এই বছরের মধ্যেই ফিরে আসবে, মানে 2026 সালের মধ্যেই। তো 2026 সালের অলরেডি জুন মাস শেষ, জুলাই টু ডিসেম্বর মাত্র 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে কি আদৌ সম্ভব? আর এই যে ফিরে আসার জন্য তিনি বলছেন, কি উদ্দেশ্য নিয়ে? স্বেচ্ছায় কারাবরণ করবেন নাকি ফিরে এসে ডিরেক্ট ক্ষমতার মসনদে বসবেন, কোনটা? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। শুরুতে আসি ঘটনা প্রসঙ্গ। ভারতের একটি বড় মাপের সংবাদ মাধ্যম এনডিটিভি, সেই সংবাদ মাধ্যমে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। সেখানে শেখ হাসিনা বলছেন, আই ডোন্ট ফেয়ার ডেথ, উইল রিটার্ন টু বাংলাদেশ দিস ইয়ার। মানে তিনি মৃত্যুকে পরোয়া করেন না, মৃত্যুকে ভয় করেন না, এই বছরই তিনি দেশে ফিরছেন। দীর্ঘ 2 বছর পর ভারতের সংবাদ মাধ্যমে বিস্ফোরক এই ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এই যে সাক্ষাৎকারটি,
এটি এমন না যে শেখ হাসিনা এনডিটিভির সাথে সরাসরি সাক্ষাৎ করতে এসেছে, সামনাসামনি বসে ফেস টু ফেস সাক্ষাৎ হয়েছে বা মিডিয়া সেটি কভার করেছে, বিষয়টা এমন না। সাক্ষাৎকারটি হয়েছে ইমেইলের মাধ্যমে। এনডিটিভির পক্ষ থেকে যা যা জানতে চেয়েছে সেই প্রশ্নগুলো শেখ হাসিনার কাছে মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে, শেখ হাসিনা মেইলের মাধ্যমে সেই জবাবগুলো দিয়েছে, তারপরে সেটি এনডিটিভি তাদের পত্রিকায় প্রকাশ করেছে। কারণ শেখ হাসিনার সেই যে বাংলাদেশ থেকে চলে যাওয়া বা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বা ভারতে আশ্রয় নেওয়া, যেভাবেই বলেন না কেন, তারপরে কিন্তু সরাসরি তাকে কোনো মিডিয়াতেই দেখা যায়নি তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কেউ কিন্তু আদৌ জানে না। যতবারই তার বক্তব্য বা সাক্ষাৎকার এসেছে সেগুলো এভাবে ওই যে মেইলের মাধ্যমে তথ্য আদান প্রদানের মাধ্যমে এসেছে এবং তার কিছু অডিও ক্লিপস এসেছে। সেই অডিও ক্লিপস নিয়ে অনেকে আবার বলছে এআই নির্মিত, এআই দিয়ে বানানো, অনেকে বলছে এটা তার নিজেরই। এ নিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি রয়েছে। মানে এক কথায় তাকে সরাসরি মিডিয়াতে আসতে দেখা যায়নি এখন পর্যন্ত। যাই হোক, তো এনডিটিভির এই সাক্ষাৎকারে এনডিটিভির পক্ষ থেকে অনেক ধরনের সমসাময়িক বিষয়ে, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বর্তমান রাজনৈতিক সিচুয়েশন, বাংলাদেশ সম্পর্কে অনেক প্রশ্ন করা হয়েছে এবং শেখ হাসিনা তার পক্ষ থেকে জবাব দিয়েছে। তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা রয়েছে, বাট আলোচনা অনেক বড় হয়ে যাবে, তাই সেদিকে যাবো না। দুটো প্রশ্নের জবাবে আমার কাছে কিছুটা খটকা লেগেছে, তাই সেই দুটো প্রশ্ন এবং শেখ হাসিনার জবাব আমরা একটু দেখতে চাই। ট্রান্সলেট করে বাংলা ভাষায় যদি আমরা একটু দেখি, এনডিটিভি প্রশ্ন করেছে শেখ হাসিনাকে, আপনি প্রায় ইঙ্গিত দিয়েছেন এবং আপনার সমর্থকরাও আপনার দ্রুত বাংলাদেশে ফেরার বিষয়ে আশাবাদী। কেউ কেউ বলছেন এটি এই বছরের মধ্যেই হতে পারে, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টি কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা কি বলছেন চলুন। আমার দেশে ফেরা কোনো ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার বিষয় নয়। বেশ ভালো কথা। তাহলে তিনি কেন ফিরতে চাচ্ছেন? তিনি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার লক্ষ্যে তিনি দেশে ফিরতে চান এবং সেটা তিনি এই বছরই ফিরবেন। এখানে তিনটে শব্দ আমি পিক করতে চাই, এটি নিয়ে আমার কিছু আলোচনা রয়েছে। তিনি বলছেন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, এক। 2 নম্বরে তিনি বলছেন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আর 3 নম্বরে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা। এই তিনটির জন্য তিনি দেশে ফিরবেন। আরেকটি তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য। হ্যাঁ, সেটি নিয়ে আমার কোনো সে নেই, কারণ মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করা, লালন করা যদি কেউ করে থাকে 100% কোনো দলই বাংলাদেশে করছে না। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার পরিবারের সম্পদ বানিয়ে ফেলেছে, ফ্যামিলি অ্যাসেট বানিয়ে ফেলেছে। তারপরেও মন্দের ভালো হিসাবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যদি কোনো দল থেকে থাকে সেটা আওয়ামী লীগ, এটা নিঃসন্দেহে বলা যায়। তো এবার আসি তিনি আরেকটি প্রশ্নের জবাবে কি বলেছেন। এনডিটিভি তাকে প্রশ্ন করেছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সুষ্ঠু বিচারের নিশ্চয়তা নিয়ে বিএনপি নেতৃত্বের সঙ্গে আপনার গোপন যোগাযোগ বা পেছনের রাস্তা দিয়ে আলোচনার একটা খবর পাওয়া গেছে, এসব দাবির সত্যতা কতটুকু? তো শেখ হাসিনা এই দাবিকে অস্বীকার করে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন ষড়যন্ত্রকারীরা প্রায় মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের অপপ্রচার চালায়, আমার অবস্থান খুবই পরিষ্কার। তিনি আবারও সেম ওই যে 3টি শব্দ আমি পিক করেছিল সেটা বলছে বাংলাদেশের গণতন্ত্র, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, জনগণের ভোটাধিকার এবং ন্যায় বিচার, এই সকল প্রতিষ্ঠার জন্য এগুলো গোপন সমঝোতার বিষয় নয়। দ্যাট মিনস গোপনে না, তিনি ওপেনে ফাইট করেই এগুলো প্রতিষ্ঠা করতে চায়, দেশে ফিরে আসতে চায়। মোদ্দা কথা হলো এটি। তো আমি যে 3টি শব্দ পিক করলাম, সেই 3টি শব্দ কেন পিক করেছি? কারণ এই জায়গায় আমার দ্বিমত রয়েছে। শেখ হাসিনার এই বক্তব্যের সাথে আমি একমত না, বা শেখ হাসিনার এই বক্তব্যে আমি আশ্বস্ত হতে পারছি না। কেন? তিনি বলছেন যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়। তো শেখ হাসিনার সরকার, আপনারা তো 17 বছর ক্ষমতায় ছিলেন, গণতন্ত্র কি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? তখন কি দেশে গণতন্ত্র ছিল না। আপনি বলছেন এর আগের প্রশ্নে যে বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায়। তো রাজনৈতিক অধিকারটা কি দিয়েছিলেন? বিরোধী দলমতকে রাজনীতি করার সুযোগ আপনারা দিয়েছিলেন বিগত 17 বছরে? দেননি। এরপরে বলছেন জনগণের ভোটাধিকার, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ভোটাধিকার বলতে কি কিছু ছিল আপনার আমলে? শেষের দুটো নির্বাচন বা লাস্টের নির্বাচন কি যেভাবে দিয়েছেন, নিজেদের দলের প্রার্থীদের কি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে যে ধরনের একটা নাটকীয় নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, নিকৃষ্টতম একটা নির্বাচন দিয়েছিলেন, তো ভোটাধিকার কেমনে, কিভাবে বলেন? এরপরে বলছেন ন্যায় বিচারের কথা। ন্যায় বিচার ছিল আপনার 17 বছরের শাসন আমলে? কই, দেখিনি তো। 17 বছর যেগুলো প্রতিষ্ঠা করতে পারেননি সেইগুলো প্রতিষ্ঠা এখন আপনি এসে করবেন, সেই আশ্বাস দিচ্ছেন, সেই লক্ষ্যে আপনাকেই দেশে প্রয়োজন, সেটি বলছেন। এটি মানুষ কেন বিশ্বাস করে নিবে? 17 বছর পারেননি আর এখন এসে আপনি পারবেন, আর এই আশ্বাস দিলেই মানুষ আপনার পক্ষে নামবে রাস্তায়? আমার কাছে তা মনে হচ্ছে না। তো এবার আসি যে শেখ হাসিনার এই বক্তব্যের পরে তো মোটামুটি একটা বাংলাদেশের রাজনীতিতে একটা চাঙ্গা ভাব দেখা দিয়েছে, একটা নতুন মোড় নিয়েছে। আওয়ামী লীগের যারা রয়েছে অনুসারী, তাদের মধ্যে তারা একটা প্রাণ ফিরে পেয়েছে, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে তাদের নেত্রী শেখ হাসিনা এই বছরই দেশে চলে আসতেছে, এবং এটা তাদের মধ্যে হওয়ারই কথা। বেশ ভালো। কিন্তু পাশাপাশি এবার দেখছি সরকার যারা এখন রয়েছে তারা মনে হয় একটু নড়ে চড়ে বসছে। কেন? মানে তারা এটাকে গুরুত্ব সহকারে দেখছে বা নড়ে চড়ে বসছে সচেতনতা বা সতর্কতা জারি করার জন্য, নাকি ভিতরে ভিতরে একটু ভয় পাচ্ছে? কোনটা? কেন বলছি এটি? কারণ আমরা দেখলাম এই যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান হঠাৎ করেই বলছেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু গণমাধ্যম সম্প্রতি তার বক্তব্য প্রচার করছে। এর মানে তারা আদালতের নির্দেশ মানছে না, তাই এই মিডিয়াগুলোকে আরো সতর্ক করতে হবে, এই ধরনের কিছু তিনি বলেছেন। তার মানে দর্শক শ্রোতা, মনে আছে শেখ হাসিনার সময়ও কিন্তু তারেক রহমানের, যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী, তার বক্তব্য মিডিয়ায় প্রকাশ করার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আর এখন সেটারই একটা উল্টো ফিচার আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সরকারও চাচ্ছে আদালতের দোহাই দিয়ে যে শেখ হাসিনার বক্তব্য কোনোভাবে প্রকাশ করা যাবে না।
তাহলে ঘটনাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? শেখ হাসিনার সময়ে যখন তারা তারেক রহমানের বক্তব্যের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, তখন কিন্তু আওয়ামী লীগের কাছে এটা অন্যায় মনে হয়নি, অগণতান্ত্রিক মনে হয়নি। তারা এটাকে ন্যায় মনে করেছে, এটাকে বৈধ, এটাকে রাইট মনে করেছিল। আর তখন বিএনপি বলেছিল এটা অন্যায়, এটা গণতন্ত্রের পরিপন্থী। ঠিক মানে স্মরণ আছে না দর্শক শ্রোতা আপনাদের? কিন্তু এখন যখন ফিচারটা পুরো উল্টে গেছে, এখন আমরা দেখছি যেই আওয়ামী লীগ আগে বলেছিল এই নিয়মটা বৈধ, গণতান্ত্রিক, তারা এখন বলছে এটা অবৈধ এবং এটা অগণতান্ত্রিক। আর তখন বিএনপি যেটাকে বলেছিল অবৈধ, অগণতান্ত্রিক, এখন সেটা বিএনপির দৃষ্টিতে বৈধ এবং গণতান্ত্রিক হয়ে গেছে। তাই বিএনপিও সেই পথে হাঁটতে চাচ্ছে, তারা আবার এটি চালু করতে চাচ্ছে। তার মানে রাজনীতির ভিতরে একটা টুইস্ট কিন্তু আমরা একদম পরিষ্কার ভাবে দেখতে পেলাম, যে যখন নিজেদের স্বার্থে কোনো আইন করি, নিজেদের স্বার্থে সেটা ব্যবহার করি, তখন সেটা দিনের আলোর মতো তাদের কাছে মনে হয় বৈধ। আর যখন সেই নিয়ম এসে পাল্টা ঘুরে নিজেদের উপরেই পড়ে, তখন সেটা হয়ে যায় অবৈধ। যাই হোক, এরপরে জাহিদুর রহমান বলছেন বেনামেও আওয়ামী লীগ কার্যক্রম পরিচালনা করতে পারবে না, কোনো সুযোগ নেই। কেন, একটু ভয় পেয়ে গেছেন বলে মনে হয় না? কিছুদিন আগেও তো এই জাহিদুর রহমান বলেছিলেন, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, যে সফট ইমেজের, ক্লিন ইমেজের যাদের বিরুদ্ধে মামলা নেই এবং যারা আওয়ামী লীগের পোস্টেড না, তারা চাইলেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তো হঠাৎ কিছুদিনের মধ্যে পল্টি নিচ্ছেন যে বেনামেও আওয়ামী লীগ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। একটু মনে হয় যেন নড়ে চড়ে বসছেন। কারণ কি, শেখ হাসিনার এই যে এই বছরের মধ্যেই চলে আসা, এতে কি একটু ভয় পেয়ে গেলেন? আচমকা মনে হচ্ছে যে কি থেকে কি হয়ে যাচ্ছে এমন কিছু? যাই হোক, কনক্লুশনে এসে যেটা বলতে চাই, যে শেখ হাসিনার পক্ষে আসলেই কি এই বছরে ফিরে আসা সম্ভব? জুলাই টু ডিসেম্বর 6 মাস বাকি আছে। এটা ডিপেন্ড করতেছে কি উদ্দেশ্যে তিনি ফিরে আসবেন তার উপর। যদি তিনি স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে ফিরে আসে, তাহলে তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন। সেটার জন্য রাজনৈতিক পট পরিবর্তনের কোনো দরকার নেই। সেটা যদি আওয়ামী লীগের রাজনীতির কোনো স্ট্র্যাটেজি হয়ে থাকে, কৌশল হয়ে থাকে, যে কারাবরণ করবে, তারপরে তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করবে, বা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বার্তা দিবে, মানে হামলা মামলা সবকিছু ফেস করবে, ট্রায়াল ফেস করবে, আপিল ফেস করবে, সেটা হতে পারে। বাট সেটা করলে আওয়ামী লীগের জন্য কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে, আর সেটা নিয়ে বিশাল আলোচনা। আর যদি মনে হয় না, এটা না, শেখ হাসিনা ফিরে এসে এই 6 মাসের মধ্যে ডিরেক্ট ক্ষমতার মসনদে বসবে, মানে আমাকে যেই হেলিকপ্টারে ভারতে রেখে আসা হয়েছে সেই হেলিকপ্টার পাঠিয়ে আমাকে আবার বাংলাদেশে সাদর সম্ভাষণ দিয়ে আমন্ত্রণ করে নিয়ে আসতে হবে, আমার সেই ক্ষমতার চেয়ারে বসাতে হবে। যদি সেই পরিবেশে সেই উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা ফিরে আসতে চায়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ধরনের একটা পট পরিবর্তন প্রয়োজন, আবারও একটা বিপ্লব বা অভ্যুত্থান দরকার। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি মনে হয় যে আগামী 6 মাসের মধ্যে এমন কিছু ঘটতে পারে? এমন কিছু ঘটলে কারা ঘটাবে? আওয়ামী লীগ ঘটাবে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, লবিং এর মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তো আওয়ামী লীগের বর্তমান সিচুয়েশন কি এমন আছে বলে আপনার মনে হয়? এমন তো কিছু দেখছি না যে 6 মাসের মধ্যেই কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবে বা ঘটন ঘটিয়ে ফেলবে, যেটাই বলেন না কেন, এমন কোনো পূর্বাভাস বা লক্ষণ তো আশা করি দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে শেখ হাসিনার পক্ষে এই 6 মাসে ফিরে আসা এবং এসে সরাসরি ক্ষমতায় বসা, আমার কাছে কোশ্চিনকালেও এটা সম্ভব না বলে মনে হয়। তবে ওইটা সম্ভব যদি সে কোর্ট, আদালত, আপিল এগুলো ফেস করতে গিয়ে কারাবরণ করে। কিন্তু সেটা কি আওয়ামী লীগের জন্য ভালো হবে? আমরা তো দেখেছিলাম তারেক রহমানের উপরেও একটা নিষেধাজ্ঞা দেওয়া ছিল। মানে নিষেধাজ্ঞা বলতে তারেক রহমানের উপরেও কিন্তু এই আদালতের রায় ছিল, আদালতের দণ্ড ছিল তার উপরে, যার কারণে তিনি কিন্তু দেশে আসেন। কিন্তু তখন কিন্তু তারেক রহমানের উপরে মৃত্যুদণ্ড ছিল না, যাবজ্জীবন কারাদণ্ড ছিল। সেটা ফেস করেই আসতে সাহস পাননি। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তো অলরেডি একটা মৃত্যুদণ্ড রায় দেয়া, আরো কয়েকটা বিচার পেন্ডিং রয়েছে, ট্রায়ালে রয়েছে, তার রায়ও মৃত্যুদণ্ডই হতে পারে। তো সেই ঝুঁকি মাথায় নিয়ে কি শেখ হাসিনার দেশে ফিরে আসা আদৌ ঠিক হবে? সেটা কি আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য মোটেও ভালো হবে? দর্শক শ্রোতা, আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।